কি হয়েছে শ্রীমন্তী? জবাবে শ্রীমন্তী একটা কাগজ ওর দিকে বাড়িয়ে দিল, যেটা ও আলমারিতে পেয়েছিল। কাগজটার উপর লেখা ছিল সরি। অয়ন নিজেই ওটা লিখে আলমারিতে রেখেছিল, যাতে শ্রীমন্তী ওটা দেখে। হ্যাঁ, আসলে গতকাল যা ঘটেছে তার জন্য ইটস ওকে, আমার তাড়া আছে, অফিস যেতে হবে। একই কথা বারবার বলে আমাকে বিরক্ত করো না। অয়ন মাথা নেড়ে সম্মতি জানাল। তারপর সে নিজেও রেডি হয়ে নিল, কারণ আজ তাকে একবার ব্যাংকে যেতে হবে। রেডি হয়ে দুজনে একসাথেই ব্রেকফাস্ট সেরে নিচে নেমে গেল। তারপর দুজনে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু অয়ন কিছুটা এগোতে হঠাৎই পেছন থেকে শ্রীমন্তীর গাড়ি এসে হর্ন বাজাল। অয়ন অবাক হয়ে বাইক থামাতেই শ্রীমন্তী নিজের গাড়িটা ওর বাইকের পাশে এনে বলল, ভাবছি আজ বাইকেই চলে যাব, যা জ্যাম আজ রাস্তায়, অফিস পৌঁছতে দেরি হয়ে যাবে। জরুরি মিটিং আছে একটা, তাই বাইকে যাওয়াই ভালো। তাহলে চলো, দেরি করছো কেন? মুচকি হেসে অয়ন বাইক স্টার্ট করল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল মল্লিক ইন্ডাস্ট্রিজের সামনে। বাইক থেকে নামতেই শ্রীমন্তীর মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে নিজের মা সুরভি দেবীর ফোন নাম্বার দেখে তাড়াতাড়ি কলটা রিসিভ করল শ্রীমন্তী। শ্রীমন্তী, তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, যত তাড়াতাড়ি পারিস হসপিটালে চলে আয়। শুনে শ্রীমন্তী হতবাক হয়ে গেল। ওকে চুপ করে থাকতে দেখে অয়ন জিজ্ঞেস করল, কি হলো শ্রীমন্তী? আমাকে এক্ষুনি সিটি হসপিটালে নিয়ে চলো প্লিজ। বাবা বাইরে থেকে ফিরছিলেন, আর তখনই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে বাবার কাছে যেতে হবে, এক্ষুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো প্লিজ। শ্রীমন্তীর কথা শুনে অয়নও ব্যস্ত হয়ে উঠল। শ্রীমন্তীর বাবাই একমাত্র ব্যক্তি যিনি অয়নকে বিশ্বাস করতেন, ওকে প্রকৃত ভালোবাসতেন, যিনি ছিলেন মল্লিক পরিবারে অয়নের একমাত্র শুভাকাঙ্ক্ষী। দ্রুত ওরা দুজনে সিটি হসপিটালে পৌঁছে গেল। শ্রীমন্তীর বাবাকে আইসিইউতে রাখা হয়েছিল। সুরভি দেবী আইসিইউর সামনে বসে কান্নাকাটি করছিলেন। শ্রীমন্তীকে দেখেই উনি ছুটে এলেন মেয়ের কাছে। মেয়েকে জড়িয়ে ধরে বললেন, শ্রীমন্তী, তোর বাবাকে আইসিইউতে নিয়ে গেছে ওরা, আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আমি খোঁজ নিয়ে দেখছি বাবার অবস্থা এখন কেমন। ইতিমধ্যেই অয়ন শ্রীমন্তীর বাবার কন্ডিশন নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে শুরু করেছিল। ডাক্তারবাবু, এখন ওনার কন্ডিশন কেমন? ওনাকে যখন আনা হয়েছিল তখন উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, তবে আপাতত উনি স্টেবল। ওনার কন্ডিশন আমরা সবসময় মনিটর করছি, আশা তো করছি উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন, তবুও এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। এই বলে ডাক্তারটি ওখান থেকে চলে গেলেন। সারাটা দিন অয়ন, শ্রীমন্তী এবং সুরভি দেবীর খুবই দুশ্চিন্তার মধ্যে কাটল। শ্রীমন্তী, তুমি মাকে নিয়ে বাড়ি চলে যাও। আঙ্কেলের দেখাশোনা করার জন্য আমি থাকছি এখানে। ওনার কন্ডিশন আমি তোমাকে ফোনে জানাতে থাকব। অসম্ভব, বাবাকে ছেড়ে আমি কি করে যাব? এখন ওনার যা অবস্থা। শ্রীমন্তীর কথার মাঝেই অয়ন বলল, দেখো শ্রীমন্তী, আঙ্কেলকে আমি তোমার থেকে কিছু কম ভালোবাসি না। উনি আমার জন্য যা করেছেন তার বদলে আমি কিছুই করতে পারিনি ওনার জন্য। উনিই আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী। তাছাড়া এমন অবস্থায় তোমাকে নিজের খেয়ালটাও রাখতে হবে। তাই বলছি, মাকে নিয়ে তুমি বাড়ি যাও, এখানে আমি সামলে নেব। অনেকবার বলার পর অবশেষে শ্রীমন্তী সুরভি দেবীকে নিয়ে ওখান থেকে চলে গেল। ওনাকে নিজের বাড়িতে ড্রপ করে শ্রীমন্তী বাড়ি পৌঁছে গেল। এদিকে হসপিটাল করিডোরের একটা বেঞ্চে চুপচাপ বসেছিল অয়ন। তখনই এক ডাক্তার তার কাছে এসে বললেন, দেখুন, সমরবাবুর কন্ডিশন হঠাৎ করেই খারাপ হতে শুরু করেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা অপারেশন করতে হবে। ডাক্তারের কথা শুনে অয়ন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কিন্তু ওনার কন্ডিশন তো স্টেবল ছিল, তাহলে হঠাৎ করে কি হলো ডাক্তারবাবু? যে অয়নের কথায় ডাক্তার বলে, এই ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, ওনার অপারেশনটা যদি এক্ষুনি না করা যায় তাহলে ওনার জীবনের আশঙ্কা আছে। তাহলে আপনি অপেক্ষা কেন করছেন ডাক্তারবাবু? শুরু করে দিন অপারেশন। ডাক্তার বললেন, ঠিক আছে, তার আগে কিছু ডকুমেন্টস ফিল আপ করতে হবে আপনাকে, আর ক্যাশ কাউন্টারে গিয়ে 15 লাখ টাকা জমা করে দিন। আমরা অপারেশনের প্রিপারেশন শুরু করে দিচ্ছি। 15 লাখ টাকার কথাটা শুনে অয়ন টেনশনে পড়ে গেল। তাড়াতাড়ি মোবাইল বার করে শ্রীমন্তীকে ফোন করতে গিয়ে অয়ন দেখল ওর সামনে বিক্রমবাবু দাঁড়িয়ে আছেন। তার মুখে হাসি। ওনাকে দেখেই অয়নের মাথায় অনেকগুলো সন্দেহ একসাথে জড়ো হলো। ও বিক্রমবাবুর মুখোমুখি এসে বলল, আপনি এখানে কি করছেন? আমি জানি শ্রীমন্তী ম্যাডাম টাকাটার ব্যবস্থা খুব সহজেই করে ফেলবেন, কিন্তু ছোটবাবু, আপনার কি মনে হয়
যা হয়েছে সেসব নিজে থেকেই হয়েছে। এই অ্যাক্সিডেন্টটা আপনার বাবার কথায় করানো হয়েছে। কথাটা শুনে অয়ন হতবাক হয়ে গেল। আপনার সাহস কি করে হলো এরকম একটা জঘন্য কাজ করার? রাজদীপ রায়চৌধুরীর সীমাহীন সাহস গোটা ভারতের বাজার ওলটপালট করার ক্ষমতা রাখে। কাজটা আপনারা একদম ভালো করেননি, এর মূল্য আপনাদের চোকাতেই হবে। আমি ছেড়ে কথা বলবো না। মাত্র 15 লাখেরই তো ব্যাপার, ও আমি দিয়ে দিচ্ছি। তার বদলে আপনাকে রায়চৌধুরী গ্রুপ জয়েন করতে হবে, ব্যাস। এত বড় কোম্পানির সামনে 15 লাখ টাকাটা হলো যাকে বলে মাউন্ট এভারেস্টের সামনে উইয়ের ঢিপি। টাকাটা তো আপনাকে দিতেই হবে, আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টের হিসেবটাও আমি ঠিক মিটিয়ে দেব। কিন্তু আপনার প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না। ছোটবাবু, আমি টাকাটা না দিলেও অপারেশন আটকাবে না, কারণ আপনার সঙ্গে শ্রীমন্তী ম্যাডাম আছেন। কিন্তু একটা কথা ভাবুন তো, যদি উনি জানতে পারেন যে আপনি আমাদের কথা মানতে রাজি হননি বলে ওনার বাবার অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে, তখন কি হবে? বা যদি শ্রীমন্তী ম্যাডাম জানতে পারেন যে রায়চৌধুরী পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক থাকার জেরেই ওনার বাবার অ্যাক্সিডেন্টটা হয়েছে, তখন কি উনি আদৌ ক্ষমা করতে পারবেন আপনাকে? মনে তো হয় না। বরং যে সম্পর্কটা এখন ধীরে ধীরে ভালো হচ্ছে, সেটা হয়তো এক ঝটকায় শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি যদি এখনও রাজি না হন, তাহলে আপনার বাবাকে তো চেনেনি, উনি কিন্তু এত সহজে ছাড়বেন না। হতে পারে শ্রীমন্তী ম্যাডাম কোনো বিপদে। ওকে ওকে, আপনি এমন কিছু করবেন না যাতে শ্রীমন্তী বা ওর ফ্যামিলির কোনো বিপদ হয়। আমি আপনার কথা মেনে নিতে রাজি আছি, তবে আমি কে সেটা যেন কেউ কখনো না জানতে পারে, বা আমার কারণে যে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল সেটাও যেন জানাজানি না হয়। অয়নের কথা শুনে বিক্রমবাবু হাসলেন, আর তখনই শ্রীমন্তীকে ওদের দিকে এগিয়ে আসতে দেখল অয়ন। ওর হাতে একটা টিফিন বক্স। ওকে আসতে দেখে বিক্রমবাবু সেখান থেকে চলে গেলেন। অয়ন শ্রীমন্তীকে তার বাবার কন্ডিশন সম্পর্কে জানালো। তারপর সমস্ত ফর্মালিটিস পূরণ করা হয়ে গেলে অপারেশন শুরু হয়ে গেল। অপারেশন শেষ করে ডাক্তার জানালেন যে সমরবাবু আপাতত সুস্থ। ডাক্তারের কথা শুনে ওরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শ্রীমন্তী অয়নের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলল, খাবারটা বাবার জন্য নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম উনি সুস্থ থাকলে খাইয়ে দেব, কিন্তু এখন এই খাবারটা তুমিই খেয়ে নাও। সমরবাবুকে আইসিইউ থেকে বের করার সময় শ্রীমন্তী ওনার সঙ্গে রইল। এদিকে শ্রীমন্তীর বানানো টিফিনটা অয়ন শেষ করতে না করতেই ওর মোবাইলটা বেজে উঠল। অয়নদা, প্লিজ বাঁচাও আমাকে, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। আবার নতুন করে কি নাটক শুরু করলে দিশা? অয়নদা, আমি এখন মনীষ আগরওয়ালের ক্লাবে আছি, তুমি প্লিজ জলদি। ও দ্রুত শ্রীমন্তীর কাছে গিয়ে বলল, শ্রীমন্তী, আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে এক্ষুনি, আমি একটু পরেই ফিরে আসছি। শ্রীমন্তী ওর দিকে ফিরে কোনো উত্তর দেওয়ার আগেই অয়ন ওখান থেকে বেরিয়ে গেল। এদিকে মনীষ আগরওয়ালের ক্লাবে পৌঁছে অয়ন দেখল পুরো ক্লাব খালি, সেখানে কেউ নেই। কেমন একটা ষড়যন্ত্রের আভাস পেল অয়ন। দুরু দুরু বুকে ভেতরে এগোতে যেতেই পেছন থেকে একটা হাত এসে ওর নাকে একটা রুমাল জোরে চেপে ধরল, আর তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই দুজন ব্যক্তি এসে দাঁড়ালো সেখানে। চেতনাহীন অয়নের সামনে হাসি মুখে এসে দাঁড়ালো সৌর্য আর দিশা। কি ঘটতে চলেছে অয়নের সঙ্গে? অয়নকে বিপদে ফেলতে কি ষড়যন্ত্র করেছে সৌর্য আর দিশা? অয়ন তার উপর ঘটে যাওয়া এই আকস্মিক আক্রমণ সামলাতে পারল না। একটা সময় সম্পূর্ণ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অয়ন। অয়নের নাকে চেপে ধরা রুমালটাতে ক্লোরোফর্ম ছিল, আর সে কারণেই জ্ঞান হারিয়েছিল অয়ন। অয়ন অজ্ঞান হয়ে যেতেই ওর সামনে এসে দুজন উপস্থিত হল। তারা হল সৌর্য এবং দিশা। দুজনের মুখে বিজয়ীর হাসি। মনীষ আগরওয়ালকে বলো ওর কাজ শুরু করে দিতে। এরপর কি হলো কিছুই জানা গেল না। পরের দিন যখন অয়নের জ্ঞান এলো, তখন ও দেখল ও নিজের ঘরে। আমি এখানে কি করে এলাম? কাল রাতে কি হয়েছিল আমার সাথে? ওদিকে শ্রীমন্তীর বাবা হসপিটালে রয়েছেন, আর শ্রীমন্তী যদি জানতে পারে আমি বাড়িতে আছি তাহলে কত খারাপ লাগবে ওর। কিন্তু কাল রাতে আমার সাথে কি হয়েছিল সেটা আমাকে জানতেই হবে। অয়ন দ্রুত নিজের মোবাইলটা বের করে দিশাকে ফোন করল। দিশা, এসব কি খেলা চলছে? কোথায় আছো তুমি? তোমার ফোন পেয়ে আমি যখন আগরওয়ালের ক্লাবে গেলাম তখন তুমি সেখানে ছিলে না। তারপর কেউ একজন আমাকে অজ্ঞান করে দিল। জ্ঞান ফিরতে আমি দেখলাম আমি আমার ঘরে আছি।
সত্যি করে বলো তো, কি হয়েছে আমার সাথে? সে কি অয়নদা, তোমার কি ওইসব সস্তার নেশা করার অভ্যাস হয়েছে নাকি? আমি তো তোমাকে কোথাও ডাকিনি। তাছাড়া আমি তো শহরের বাইরে আছি। কি সব যাতা বলছো তুমি? শোনো, আমি এখন একটু বিজি আছি, তাই তোমার বাজে কথা শোনার সময় আমার এখন নেই। ঠিক তখনই ওর ফোনে শ্রীমন্তীর একটা মেসেজ এলো। বাবার কন্ডিশন এখন ভালো আছে, ওনাকে খুব শীঘ্রই ডিসচার্জ করে দেওয়া হবে। আপাতত অফিসের জরুরি কাজে আমাকে মল্লিক ইন্ডাস্ট্রিজ আসতে হয়েছে। শ্রীমন্তীর মেসেজটা পড়ে অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই সময় ওর মোবাইলে বিক্রমবাবুর ফোন এলো। অয়ন ফোনটা রিসিভ করতেই বিক্রমবাবু বললেন, ছোটবাবু, এবার আপনি আপনার কাজ শুরু করতে পারেন। আপাতত আপনার থাকার জন্য সানরাইজ টাওয়ারে একটা ফ্ল্যাট বুক করে দেওয়া হয়েছে। আপনি একবার গিয়ে জায়গাটা দেখে আসতে পারেন। তবে ওখানকার ওনার বিপ্লব সামন্তকে একটু সমঝে চলবেন। লোকটা খুব শেয়ানা, আর যেভাবেই হোক নিজের কাজ হাসিল করে নিতে ওস্তাদ। কিছু একটা ভেবে অয়ন বাড়ি থেকে বেরিয়ে দেখল বাইরে ওর বাইকটা দাঁড় করানো। এই বাইকটাকে নিয়েই ও মনীষ আগরওয়ালের ক্লাবে গিয়েছিল। এই ব্যাপারটা অয়নকে ভাবিয়ে তুলল। অয়ন নিজের মনে মনে বলল, এই ব্যাপারে মনীষ আগরওয়ালের সাথে কথা বলতে হবে। গতকাল রাতে ওর ক্লাবে ঠিক কি হয়েছিল, কিন্তু তার আগে আমাকে একবার সানরাইজ টাওয়ারে যেতে হবে। এই বলে অয়ন দ্রুত গতিতে বাইক ছোটালো সানরাইজ টাওয়ারের উদ্দেশ্যে। সানরাইজ টাওয়ারে পৌঁছে বাইকটা একপাশে পার্ক করল অয়ন। ও ভেতরে ঢুকতে গেলে গেটের সামনে থাকা দুজন গার্ড ওকে আটকে জিজ্ঞেস করল, আরে আরে, এভাবে ভেতরে কোথায় ঢুকে যাচ্ছ? কে তুমি? অয়ন পেছন ঘুরতেই দেখল সেখানে সানরাইজ টাওয়ারের ওনার বিপ্লব সামন্ত দাঁড়িয়ে আছে। তোমরা আদৌ জানো তোমাদের সামনে কে দাঁড়িয়ে আছেন? আমি কে তা এদের জানানোর কোনো প্রয়োজন নেই মিস্টার সামন্ত। ঠিক বলেছেন স্যার, আমি অবশ্য জানতাম যে আপনি এখানে আসবেন, কিন্তু গার্ডদের বলে রাখার ব্যাপারটা মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আপনার জন্য স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করে রেখেছি স্যার, একটু সেবা করার সুযোগ আমাকে দিন। এই বলে বিপ্লব সামন্ত অয়নকে ভেতরে নিয়ে গেল। ভেতরে এসে অয়ন দেখল খুব সুন্দরভাবে টেবিল সাজানো হয়েছে। দারুণ জাঁকজমকের সঙ্গে লাঞ্চের আয়োজন করেছিল বিপ্লব সামন্ত। হয়তো সে ভেবেছিল যে অয়ন রায়চৌধুরীকে হাতে রাখতে পারলে তাদের নিজেরই লাভ হবে। আপনার সানরাইজ টাওয়ার ধীরে ধীরে বেশ পপুলার হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই বিল্ডিংগুলো যদি আরও এক্সপ্যান্ড করা যায় তাহলে এর পপুলারিটি আরও বাড়বে। অনেক বড় বড় লোক এখানে ফ্ল্যাট নেবেন। আপনি ঠিকই বলেছেন মিস্টার রায়চৌধুরী, কিন্তু তার জন্য অনেক টাকার দরকার, যে এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি যদি চান তবে আমি আপনার প্রজেক্টে ইনভেস্ট করতে পারি। এটা তো আমার কাছে পরম সৌভাগ্যের বিষয়। আপনার এই প্রস্তাবে আমি এক বাক্যে রাজি। এভাবে লাঞ্চ করতে করতেই ওদের মধ্যে একটা ডিল ফাইনাল হয়ে গেল। গোটা বিষয়টায় বিপ্লব সামন্ত খুবই খুশি হল। সে অয়নকে বাইরে ছাড়তে এসে বলল, আশা করছি খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। আর আপনার বাইকটা আমার দারোয়ান নষ্ট করে দিয়েছে, তার জন্য রিয়েলি সরি। আমি এর ক্ষতিপূরণ দিতে চাই, আপনি প্লিজ না করবেন না। ইতিমধ্যেই বিপ্লব একজনকে কিছু একটা ইশারা করতেই সে বিপ্লবের স্পোর্টস কারটা নিয়ে অয়নের সামনে হাজির করল। অয়ন সেই গাড়িটায় উঠে বসে ড্রাইভ করে বেরিয়ে গেল। এদিকে গাড়িটা নিয়ে অয়ন শ্রীমন্তীর অফিসের সামনে এসে দাঁড়াল। আজও এই গাড়ি করেই শ্রীমন্তীকে বাড়ি নিয়ে যেতে চাইছিল। অফিস থেকে বেরিয়েই শ্রীমন্তী অয়নকে ওই গাড়িতে দেখে বলল, এসবের মানে কি? এত দামি গাড়ি ভাড়া নেওয়ার কি দরকার ছিল? তুমি টেনশন করো না, এটা আমার এক বন্ধু আমাকে ব্যবহার করতে দিয়েছে। চলো যাওয়া যাক। এই বলে অয়ন গাড়ির দরজা খুলে দিলে শ্রীমন্তী গাড়িতে উঠে বসল। তারপর ওরা দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতেই অয়নের মোবাইলে একটা মেসেজ ঢুকল। ও এক হাতে স্টিয়ারিং ধরে অপর হাতে মোবাইল অন করতেই দেখল সৌর্যর মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতেই অয়নের হাতটা কেঁপে গেল। শ্রীমন্তী চমকে উঠে জিজ্ঞেস করল, কি হলো? কিছু না তো। সৌর্য মেসেজে বেশ কয়েকটা ফটো পাঠিয়েছিল অয়নকে। মেসেজটা দেখে অয়নের মাথা খারাপ হওয়ার জোগাড় হল। শ্রীমন্তী আশ্চর্য হয়ে অয়নকে দেখতে দেখতে বলল, তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তবে আমাকে বলতে পারো। অয়ন কোনো জবাব দিল না। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি পৌঁছে গেল। ওনার বাড়িতে আগে থেকেই সুরভি দেবী সৌর্য এবং দিশার সঙ্গে উপস্থিত ছিলেন। রাগে ওনার মুখ চোখ লাল হয়ে উঠেছিল। সামনের টেবিলেই রাখা ছিল অয়ন আর শ্রীমন্তীর ডিভোর্সের কাগজপত্র। শ্রীমন্তী আর অয়ন বাড়ি পৌঁছাতেই সুরভি দেবী ওদের কাছে এসে চিৎকার করে উঠলেন, অয়ন, তুমি আর এ বাড়িতে চৌকাট পেরোনোর দুঃসাহস দেখিও না।
এতদিন তুমি আমার মেয়ের জীবনে একটা দাগ ছিলে, কিন্তু এখন তো তুমি শ্রীমন্তীর জীবনের একটা কলঙ্ক। তোমার এত সাহস কি করে হলো যে তুমি আমার মেয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? এই সব মিথ্যে। একদম বাজে কথা বলবে না। এই ছবিগুলো দেখে যে কেউ বলবে যে এগুলো তোমারই ছবি। এই বলে সূর্য নিজের মোবাইলটা বের করে শ্রীমন্তীর দিকে এগিয়ে দিল। শ্রীমন্তী অবাক হয়ে ফটোগুলো দেখছিল। দেখতে দেখতে শ্রীমন্তীর চোখে জল চলে এসে গিয়েছিল। শ্রীমন্তী এক ঝলক অয়নের দিকে তাকালো। শ্রীমন্তী, এসব মিথ্যে, সব ষড়যন্ত্র। তোমার আর আমার সম্পর্কটা শেষ করে দেওয়ার জন্য সব প্ল্যান করা হয়েছে। কোন সম্পর্কের কথা বলছো তুমি? যেটা এখনো ঠিকমতো গড়েই ওঠেনি সেটা আবার শেষ কিভাবে হবে? চোখ ভর্তি জল নিয়ে শ্রীমন্তী সবার দিকে তাকাচ্ছিল। এক ঝলক অয়নের দিকেও তাকালো শ্রীমন্তী। ওর চোখে জল দেখে অয়নের খুব কষ্ট হচ্ছিল। আর তখনই সুরভি দেবী শ্রীমন্তীর হাতে একটা পেন ধরিয়ে দিয়ে বললেন, সামনেই ডিভোর্স পেপার রাখা আছে, শ্রীমন্তী এটাতে সই করে দে। আমি তোকে আর কিছুতেই এই ছেলেটার সাথে থাকতে দেব না। সুরভি দেবীর হাত থেকে পেনটা নিয়ে ধীরে ধীরে শ্রীমন্তী সেই টেবিলের দিকে এগিয়ে গেল, যার ওপর ডিভোর্স পেপারটা রাখা ছিল। ওকে টেবিলের দিকে এগোতে দেখে মুহূর্তের জন্য অয়নের বুকটা ধড়াস করে উঠল। শ্রীমন্তী কি অয়নকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি এই গল্পে আসবে নতুন কোনো মোড় যা অয়ন আর শ্রীমন্তীর জীবনকে অন্য খাতে বইয়ে দেবে? ডিভোর্স পেপারটা হাতে নিয়ে শ্রীমন্তী বেশ মনোযোগ সহকারে সেটা দেখছিল। ও একের পর এক পাতা উল্টাচ্ছিল, আর অয়নের হৃৎপিণ্ডের গতি যেন পাল্লা দিয়ে বেড়ে চলছিল। আরে শ্রীমন্তীদি, এত কি ভাবছিস? ঝটপট সইটা কর আর শেষ করে দে এই সম্পর্কটা। এই জঘন্য ছেলেটার বেড়াচাল থেকে মুক্ত কর নিজেকে। আর কতদিন এই ছেলেটার জুলুম সহ্য করবি বলতো? সুরভি দেবীও ভীষণ আগ্রহ ভরে অপেক্ষা করছিলেন যে কখন শ্রীমন্তী ডিভোর্স পেপারে সই করে সেটা ছুঁড়ে মারবে অয়নের মুখের ওপর। কিন্তু তখনই শ্রীমন্তী হাতে ধরে থাকা পেনটা দু টুকরো করে ভেঙে ফেলে। কি পাগলামি করছিস শ্রীমন্তী? এই ছেলেটা যে তোকে ঠকিয়েছে সেটা কি তুই বুঝতে পারছিস না? এই কথা শুনে শ্রীমন্তী প্রচণ্ড রাগে ডিভোর্স পেপারটা দু হাতে ধরে এক ঝটকায় ছিঁড়ে ফেলল। তারপর সেটা কুচি কুচি করে ছুঁড়ে মারল সৌর্যর মুখের ওপর। ওর রাগ দেখে সৌর্য এবং দিশা দুজনেরই মুখ শুকিয়ে গেল। কেন এমন পাগলামি করছিস শ্রীমন্তী? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমার আর অয়নের সম্পর্কটা ভাঙার জন্য এরা দুজনে কতটা নিচে নামতে পারে আমার আজ দেখা হয়ে গেল। সব বোঝা হয়ে গেছে আমার। কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি যে তুমিও এদের কথা বিশ্বাস করলে। তুই কি বলতে চাইছিস শ্রীমন্তী? শ্রীমন্তীর কথা শুনে অয়নের মনে একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি হল। পরের দিন আরও একটা চ্যালেঞ্জের মুখে পড়ল শ্রীমন্তী। ও ভাবতেই পারেনি যে একটা বড় ঝটকা ওর জন্য অপেক্ষা করছিল। শ্রীমন্তী রেডি হয়ে অয়নের সাথে বাড়ি থেকে বেরিয়ে অফিসে পৌঁছে দেখল ওর দাদু সুবীর মল্লিক একটা মিটিং করছেন। সানরাইজ টাওয়ারে কোনো বড় কোম্পানি ইনভেস্ট করেছে, আর এই কারণে ওদের পপুলারিটি ক্রমশই বাড়ছে। বড় বড় বিজনেসম্যানরা ওই প্রজেক্টটা টেক ওভার করতে চাইছে। আমি চাই যেভাবেই হোক আমাদের কোম্পানির আন্ডারে যেন এই প্রজেক্টটা আসে। এর জন্য যা যা করতে হয় আপনারা করুন। তবে যদি কাজটা আপনাদের দ্বারা না হয় তাহলে সবাই যে যার পজিশন ছাড়ার জন্য তৈরি থাকবেন। যে এই ডিলটা ক্র্যাক করতে পারবে তাকে উপহারস্বরূপ শহরের বাইরে আমাদের নতুন 6 তলা অ্যাপার্টমেন্টটা দেওয়া হবে। ঠিক তখনই সৌর্য কিছু একটা ভেবে বলল, বেস্ট ইঞ্জিনিয়ারদের টিমটা শ্রীমন্তীর বাবা সমর আঙ্কেলের আন্ডারে আছে, কিন্তু উনি তো এখন হসপিটালে। আমার মতে ওই টিমটা যদি আমাকে হ্যান্ডওভার করা হয় তাহলে আমি কনফিডেন্ট যে প্রজেক্টটা আমি নিশ্চয়ই পেয়ে যাব। কিন্তু এমনিতেই বাবার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে। এখন ওনার এই বিশ্বস্ত টিমটাও যদি নিয়ে নেওয়া হয় তাহলে আর কি থাকবে বাবার কাছে? সৌর্য তো একদম ঠিক কথা বলছে। আঙ্কেল এখন হসপিটালে, সো ওই টিমটা সৌর্যকেই হ্যান্ডওভার করে দেওয়া উচিত। সুবীরবাবু মিটিংয়ে উপস্থিত বাকিদের প্রতিক্রিয়া দেখে বুঝলেন যে তারা সৌর্যর কথায় সহমত। অতএব তিনি সৌর্যর হাতে ওই টিমটা তুলে দিলেন। এতে শ্রীমন্তীর আর কিছু করার ছিল না। ওকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। এই ডিলটা ক্র্যাক করার দায়িত্ব সৌর্যকে দেওয়ার পরে মিটিং ওভার হয়ে গেল। একটু আগে সুবীরবাবুর দেওয়া কোম্পানি ছাড়ার হুমকিটা মিটিং শেষ হওয়ার পরেও সৌর্যর মাথায় ঘুরপাক খাচ্ছিল। ওকে যদি কোম্পানি ছাড়তেই হয় তবে কোম্পানিটাকে নিজের আয়ত্তে আনবে কিভাবে, এটা ভেবেই চিন্তায় পড়ে গেল সৌর্য। কিছু একটা ভেবে ও অফিস থেকে বেরিয়ে এলো। তারপর সানরাইজ টাওয়ারের সিইও আবির দেব বর্মনকে ফোন করল। স্যার, আমি মল্লিক ইন্ডাস্ট্রিজের তরফ থেকে সৌর্য কথা বলছি। আমি সানরাইজ টাওয়ারে আপনার প্রজেক্টটা নিতে ইন্টারেস্টেড।
কে তুই বলতো? কেন ফোন করেছিস আমাকে? এভাবে ফোনে প্রজেক্টের ব্যাপারে ডিসকাশন হয় নাকি? কি ভাবিস তুই নিজেকে? স্যার, সরি স্যার, প্লিজ ক্ষমা করে দিন। আসলে আমি আগামীকাল আপনার সাথে দেখা করতেই যেতাম, তার আগে একটু ফোনে কথা বলে নিতে চেয়েছিলাম। যে কোনো উপায়ই হোক, প্রজেক্টটা আমার কাছে এলে খুব ভালো হয়। আচ্ছা, যে কোনো উপায়? তুই আমাকে থ্রেট দিয়ে কাজ হাসিল করতে চাইছিস? ঠিক আছে, আয় তুই কাল আমার অফিসে। বিরাট প্রেস কনফারেন্সের আয়োজন করে রেখেছি আমি। ওখানেই আমি তোর আর তোর কোম্পানির মান সম্মান যদি ধুলোয় না মিশিয়ে দিতে পেরেছি, তো আমিও আবির দেব বর্মন নই। এরপর থেকে আর কখনোই ফোনে কোনো ডিল করার কথা স্বপ্নেও ভাববি না। হে ভগবান, এ আমি কি করে ফেললাম? এখন আমি ওখানে যাব কিভাবে? এই আবির দেব বর্মন আমাকে প্রজেক্ট দেওয়া তো দূর, আমার আর আমার কোম্পানির মান সম্মান নিয়ে টানাটানি করার কথা ভাবছে। পেছনে দাঁড়িয়ে সূর্যর সব কথা শুনছিল দিশা। ও কাছে এসে বলে, এত চিন্তা করছিস কেন ভাই? শ্রীমন্তী তো আছে কোম্পানির নাম উজ্জ্বল করার জন্য। দিশার কথার অর্থ বুঝতেই সূর্যর ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। ও দ্রুত সুবীর মল্লিকের কেবিনে এসে উপস্থিত হল। শ্রীমন্তী আগে থেকেই ওখানে বসেছিল। ওকে দেখে সুবীরবাবু জিজ্ঞেস করেন, কি ব্যাপার সূর্য? দাদু ভাই, আমি চাই সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা পাওয়ার জন্য শ্রীমন্তীও আমাদের সাথে সমান তালে চেষ্টা করুক। আফটার অল, শ্রীমন্তীর যা এক্সপিরিয়েন্স, আমার মতে শ্রীমন্তী এই প্রজেক্টটা সহজেই পেয়ে যেতে পারে, আর তাতে কোম্পানিরই লাভ হবে। সূর্যর কথা শুনে সুবীর আর শ্রীমন্তী দুজনেই চিন্তায় পড়ে গেল। শ্রীমন্তী বুঝতে পারছিল না যে আচমকা সূর্যর মনে ওর জন্য এত দয়া কেন জাগল। ঠিক আছে সূর্য, তুমি যাও, এই ডিলটা শ্রীমন্তী ক্র্যাক করবে। সূর্য ঠোঁটের কোণায় একটা জয়ের হাসি নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। দিশা বাইরে অপেক্ষা করছিল। এবার হবে আসল মজা। আগামীকাল প্রেস কনফারেন্সে মল্লিক ইন্ডাস্ট্রিজের বদনাম হবে, আর তার জন্য দায়ী হবে শ্রীমন্তী। তারপর ওকে সোজা বের করে দেওয়া হবে অফিস থেকে। ওর কথা শুনে দিশার মুখেও হাসি খেলে গেল। পরের দিন সূর্য আর দিশা দুজনে মিলে শ্রীমন্তীকে নিয়ে আবির দেব বর্মনের অফিসে গেল। শ্রীমন্তী, ভেতরে তো আমাদের কোনো কাজ নেই, আমরা গাড়িতেই বসে আছি, ওকে? শ্রীমন্তী এক ঝলক সূর্যকে দেখে নিয়ে অফিসে ঢুকে গেল। শ্রীমন্তী ভেতরে ঢুকতেই দেখল বড় বড় কোম্পানির সব লোকজন ওখানে আগে থেকেই উপস্থিত রয়েছে। শ্রীমন্তী খানিকটা অনুমান করতে পেরেছিল যে সূর্য কিছু একটা খেলা খেলছে। সকলে আবির দেব বর্মনের আসার অপেক্ষায় ছিল। শ্রীমন্তীও তাই এগিয়ে গিয়ে নিজের জায়গায় বসল। ঠিক তখনই আবির দেব বর্মন এসে উপস্থিত হল। সে এক ঝলক সবার দিকে তাকিয়ে নিয়ে উঁচু স্বরে জিজ্ঞেস করল, এখানে মল্লিক ইন্ডাস্ট্রিজ থেকে কি কেউ এসেছে? হ্যাঁ, আমি শ্রীমন্তী মল্লিক। আমি মল্লিক ইন্ডাস্ট্রিজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই প্রজেক্টটা নিতে ইচ্ছুক। আপনি আমার পাশে এসে বসুন। শুরুটা না হয় আপনাকে দিয়েই হোক। আবিরের কথায় সকলে অবাক চোখে শ্রীমন্তীকে দেখতে লাগল। কিছু বুঝে উঠতে না পেরে শ্রীমন্তীও ধীর পায়ে গিয়ে বসল আবিরের পাশের সিটে। আবিরের ঠোঁটের কোণে থাকা হাসি দেখে বোঝার কোনো উপায় ছিল না যে তার মাথায় তখন কী চলছিল। ভিড়ের মধ্যে মিশে থেকে সূর্য আর দিশাও অপেক্ষা করছিল যে কখন আবির দেব বর্মন কথা শুরু করবে আর শ্রীমন্তীর অপমানের পালা শুরু হবে। ইনি হলেন মল্লিক ইন্ডাস্ট্রিজের তরফ থেকে শ্রীমন্তী মল্লিক। গতকাল এনার কোম্পানি থেকে কেউ একজন আমাকে ফোন করে হুমকি দেয় যাতে আমি এই প্রজেক্টটা ওনাদের দিয়ে দিই, আর আজ ইনি এসেছেন প্রজেক্টটা ওনাকে দিয়ে দেওয়ার অনুরোধ নিয়ে। অদ্ভুত না? একটা মুচকি হাসি নিয়ে আবির শ্রীমন্তীকে দেখছিল, আর ওনার কথায় ওখানে উপস্থিত বাকি সকলেও শ্রীমন্তীর দিকে চেয়ে হেসে উঠল। আবিরের কথা শুনে সূর্য আর দিশার চোখ চকচক করে উঠল। ওরা এটা ভেবেই আনন্দ পাচ্ছিল যে এইবার আবির দেব বর্মন শ্রীমন্তীকে শুধু অপমানিতই করবে না, একেবারে বের করে দেবে এখান থেকে। অন্যদিকে শ্রীমন্তীও পরিস্থিতি দেখে বেশ একটু টেনশনে পড়ে গেল। আর ঠিক তখনই আবিরের ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে কিছু কথা ভেসে এলো, যেগুলো আবির চুপচাপ শুনছিল। সে ফোনের উল্টো দিকে থাকা ব্যক্তিকে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ স্যার, যেমনটা আপনি বলছেন তেমনটাই হবে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কথা বলে আবির ফোনটা কেটে দিল। তারপর মাইকটা সামনে নিয়ে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাকে ক্ষমা করবেন, একটা জরুরি ফোন চলে আসায় আপনাদের খানিকটা সময় নষ্ট করার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। যাই হোক, যা বলছিলাম, মল্লিক ইন্ডাস্ট্রিজের ওখান থেকে ফোন করে এই ডিলটা ফাইনাল করতে বলায় আমার খুব রাগ হয়েছিল।
এই শুনে টেনশনে শ্রীমন্তীর বুকের ধুকপুকানি বেড়ে গেল। এদিকে সৌর্য আর দিশার মুখে খেলে গেল ক্রূর হাসি। কিভাবে শ্রীমন্তী নিজের অপমানের মোকাবিলা করবে? সৌর্য আর দিশার এই নোংরা পরিকল্পনারই বা কী পরিণাম হতে চলেছে? আপনারা তো জানেন, এই প্রজেক্টটার জন্য আমাদের কোম্পানি অনলাইন প্রেজেন্টেশনও চেয়েছিল। আমরা সবকটা প্রেজেন্টেশন ভালোভাবে দেখেছি। তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মল্লিক ইন্ডাস্ট্রিজের পাঠানো প্রেজেন্টেশনটা। আমার মতে এই প্রজেক্টটার আসল দাবিদার শ্রীমন্তী মল্লিক, আর তাই এই প্রজেক্টটা মল্লিক ইন্ডাস্ট্রিজের হাতেই তুলে দেওয়া হলো। আবিরের কথা শুনে সামনে বসা সকলে অবাক হয়ে চেয়ে থাকলো ওর দিকে। শ্রীমন্তী নিজেও একভাবে চেয়েছিল আবির দেব বর্মনের দিকে। সদ্য যা ঘটে গেল তা শ্রীমন্তীর বিশ্বাসই হচ্ছিল না। এদিকে আবিরকে হুট করে পাল্টি খেতে দেখে সৌর্য এবং দিশার আশ্চর্যের শেষ ছিল না। একই সঙ্গে দুজনের মুখ রাগে লাল হয়ে উঠল। শ্রীমন্তী কন্ট্রাক্ট সাইন করার জন্য আবিরের কাছে উপস্থিত হল। আবির ডিল ফাইনাল করে শ্রীমন্তীর সাথে হ্যান্ডশেক করলে ওখানে উপস্থিত সকলেই হাততালি দিয়ে উঠল। ঠিক তখনই আবির নিজের ফোন থেকে একটা নাম্বার ডায়াল করল। নাম্বারটা অয়নের নামে সেভ করা ছিল। শ্রীমন্তীর দৃষ্টিও আবিরের ফোনের দিকে যেতেই অয়নের নামটা দেখে ও দারুণ চমকে উঠল। চিন্তা করবেন না, আপনার কথা মতোই সবটা হয়েছে, শ্রীমন্তী আপন মনেই বলল। এই আবির দেব বর্মন অয়নের সেই বন্ধুটা নয় তো, যে অয়নকে দামি গাড়িটা দিয়েছিল? নিশ্চয়ই এই সেই বন্ধু। আর আমার মনে হচ্ছে আবির এই কাজটা অয়নের কথাতেই করেছে। ভিড়ের মধ্যে বিক্রমবাবুও একপাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। কাজ হয়ে গেছে ছোটবাবু, আপনার কথা মতো আবির দেব বর্মন প্রজেক্টটা শ্রীমন্তী ম্যাডামকে হ্যান্ড ওভার করে দিয়েছে। ওনাকে আমার তরফ থেকে একটা ভালো গিফট পাঠিয়ে ধন্যবাদ জানিয়ে দেবেন। কিছু পরে শ্রীমন্তীও বেরিয়ে গেল ওখান থেকে। এদিকে সুবীর মল্লিক সামনে থাকা টিভিতে নিউজ দেখছিলেন। নিউজে দেখাচ্ছিল বিখ্যাত সানরাইজ টাওয়ারের সবথেকে বড় প্রজেক্টটার দায়িত্ব তুলে দেওয়া হলো মল্লিক ইন্ডাস্ট্রিজের হাতে। এই ডিলের দরুন মল্লিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম এই মুহূর্তে চড়চড় করে বাড়ছে। খবরটা দেখে সুবীর মল্লিক দারুণ খুশি হলেন। সত্যিই শ্রীমন্তী, আজ তুমি ফাটিয়ে দিয়েছ। ঠিক সেই মুহূর্তে দরজায় মৃদু টোকা পড়ল, আর দরজা খুলে ভেতরে প্রবেশ করল শ্রীমন্তী। এসো এসো দিদিভাই, আমি এতক্ষণ ধরে তোমারই অপেক্ষা করছিলাম। আজ তুমি দারুণ কাজ করেছ। আই এম সো প্রাউড অফ ইউ। বলো, কি গিফট চাও তুমি? দাদু ভাই, আমার বাবার সঙ্গে যে ইঞ্জিনিয়ারদের টিমটা কাজ করছিল তাদেরকে প্লিজ আমার আন্ডারে কাজ করতে দাও। ইতিমধ্যে সৌর্য আর দিশাও গোমরা মুখে সুবীরবাবুর সামনে এসে দাঁড়ালো। ঠিক আছে শ্রীমন্তী, ওই ইঞ্জিনিয়ারদের টিমটা আমি তোমাকেই দিয়ে দিলাম। আর সেই সঙ্গে শহরের বাইরে মল্লিক ইন্ডাস্ট্রিজের সদ্য তৈরি হওয়া 6 তলা অ্যাপার্টমেন্টটাও তোমাকে দিলাম গিফট হিসেবে। কেমন? তারপর সৌর্য আর দিশার দিকে চোখ পড়তে সুবীরবাবু বললেন, এ কি, তোমাদের মুখ দুটো এমন বাংলার 5-এর মতো হয়ে রয়েছে কেন? শ্রীমন্তী এত বড় একটা ডিল ক্র্যাক করেছে, তোমাদের তো খুশি হওয়ার কথা। এই বলে সুবীরবাবু ওখান থেকে চলে যান। শ্রীমন্তীও অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে নিজের বাড়ির দিকে রওনা দিল। অয়নকে ও খুব মিস করছিল। অয়নের জন্য বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠছিল। আজ হঠাৎই ও অয়নের জন্য খুব মায়া অনুভব করছিল। এসব ভাবতে ভাবতেই শ্রীমন্তী ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগোচ্ছিল। এদিকে অয়ন আগে থেকেই ঘরে পৌঁছে গিয়ে চুপচাপ বসেছিল। অয়ন যখন ঘরে একা ছিল তখনই ও বিক্রমবাবুকে ফোন করে জানিয়ে দিল যে পুরনো বাইকটা ওর লাগবে। যেভাবেই হোক সেটা যেন হাজির করা হয়, কারণ শ্রীমন্তী ওর সাথে বাইকে যেতেই পছন্দ করে। পরদিন শ্রীমন্তীর মনে ছিল যে আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। অপরদিকে অয়নেরও মনে ছিল ওদের বিয়ের তারিখের কথা। তবে দুজনেই প্ল্যান করেছিল যে ওরা একে অপরকে সারপ্রাইজ দেবে। অয়ন শ্রীমন্তীর পছন্দের সব আইটেম নিজে হাতে রান্না করে রেখেছিল। অন্যদিকে শ্রীমন্তী নিজের গাড়িটা নিয়ে সোজা এসে থামল একটা শপিং মলের সামনে। আজ শ্রীমন্তী এখানে শুধুমাত্র অয়নের জন্য কেনাকাটা করতে এসেছে। ও অয়নের জন্য উপহার কিনতে চায়, সেই সাথে ওকে থ্যাঙ্কসও জানাতে চায়। এরপর বেশ কিছু ঘণ্টা অতিবাহিত হয়েছে, কিন্তু শ্রীমন্তী তখনও বাড়ি ফেরেনি। এদিকে রাত হয়ে যাওয়ায় অয়নও বেশ চিন্তায় পড়ে গেল। ও বারবার শ্রীমন্তীকে ফোনে ট্রাই করছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। শ্রীমন্তীর ফোন বারবারই নট রিচেবল বলছিল।
ঠিক তখনই ডোরবেল বেজে উঠতেই অয়ন দ্রুত পায়ে দরজার দিকে এগোল। দরজা খুলে শ্রীমন্তীকে দেখা মাত্রই অয়নের মুখে হাসি ঝিলিক দিয়ে উঠল। শ্রীমন্তীর হাতে থাকা ব্যাগগুলো নিজের হাতে নিতে নিতে অয়ন বলে উঠল, আমাকে দাও, আমি এগুলো সব রেখে দিচ্ছি। তারপর আজকের দিনটা কেমন কাটল? বেশ ভালো। আজকে বোধহয় কিছু একটা আছে, আর সেই কারণেই আমি তোমার জন্য এই গিফটটা এনেছি। ও, তার মানে তোমার মনে ছিল যে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি? অয়ন হাসি মুখে দ্রুত হাতে গিফট বক্সটা খুলতে লাগল। ওটার মধ্যে একটা ঘড়ি ছিল। অয়ন ঘড়িটা নিজের হাতে নিতেই শ্রীমন্তী ওর কাছ থেকে ঘড়িটা নিয়ে অয়নের হাতে পরিয়ে দিতে দিতে বলল, এই ঘড়িটা সবসময় আমাদের এই মুহূর্তটাকে মনে করিয়ে দেবে। আমাদের একে অপরের প্রতি যে বিশ্বাস আর ভরসাটা আছে তাকে জীবন্ত রাখবে। কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো দামি গিফট নেই। তবে হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আজ আমি তোমার জন্য তোমার পছন্দের ডিনার রেডি করে রেখেছি। এর চেয়ে বেশি কিছু আমি চাইও না। মনে হচ্ছে বৃষ্টি নেমেছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি ডিনার সার্ভ করে দিচ্ছি, তারপর আমরা একসাথে ডিনার করে নেব। শ্রীমন্তী মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেলে অয়ন এক দৃষ্টে ওর গিফট করা ঘড়িটার দিকে চেয়ে থাকল কয়েক মুহূর্ত। হঠাৎই ডোরবেল বেজে উঠলে অয়ন মুখ তুলে তাকালো। অয়ন গিয়ে দরজা খুলতেই দেখল খুবই সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সামনে একটা দামি গাড়িও পার্ক করা ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল যে এই মেয়েটা সম্ভবত বেশ বড় লোক পরিবারের। ক্ষমা করবেন, আপনি কার সাথে দেখা করতে চান? সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? না, না তো। তবে মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না। এসব কি বলছো তুমি অয়ন? তুমি আমাকে মনে করতে পারছো না? আরে আমি রিয়া, কতবার তো আমাদের দেখা হয়েছে। আচ্ছা, ভেতরে আসতে বলবে না আমাকে? কে রিয়া বলুন তো? এই তো, তুমি একটু আগেই বললে যে তুমি আমাকে দেখেছ। এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারো তাহলে অয়ন? ইতিমধ্যেই শ্রীমন্তী সেখানে এসে উপস্থিত হল। এসব কি অয়ন? এই মেয়েটা কে? তুমি জানো না আমি কে? জবাবে শ্রীমন্তী মাথা নেড়ে না বললে রিয়া বলে উঠল, তাহলে শোনো, আমি অয়নের ওয়াইফ। কথাটা শুনে অয়নের মাথা যেন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। এদিকে শ্রীমন্তী রিয়ার দিকে তাকালো অবাক হয়ে। কে এই রিয়া? অয়নের সঙ্গে কি সম্পর্ক তার? অয়ন আর শ্রীমন্তীর জীবনের এই বিশেষ রাতে এই অঘটন কি শেষ করে দেবে ওদের সম্পর্কটা? রিয়ার কথা শুনে অয়নের মাথা যেন মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। এসব কি বলছো তুমি? অয়ন আমার হাজব্যান্ড, প্রলাপ বকা বন্ধ করো। এরপর রিয়া একবার অয়নের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল, আর সেই সাথে শ্রীমন্তীও খিলখিলিয়ে হেসে উঠল। এসব কি ফাজলামো হচ্ছে শ্রীমন্তী? কি চলছে বলো তো? ভেরি সরি অয়ন, এগুলো সব একটা প্র্যাঙ্ক ছিল। আসলে রিয়ার সাথে আমার একটা শর্ত হয়েছিল। ও বলেছিল সব ছেলেই নাকি ওকে এক দেখাতেই ক্রাশ খায়। তো আমি বললাম, বেশ, তোর কথা তখনই বিশ্বাস করা যাবে যখন এর একটা টেস্ট হবে। আর সেই টেস্টটা আমরা তোমার ওপরেই করলাম। কিন্তু রিয়া এই টেস্টে ফেল করেছে। আই এম সো প্রাউড অফ ইউ অয়ন। তবে তুমি চাইলে আমি তোমার সেকেন্ড ওয়াইফ হতেই পারি অয়নদা। শাট আপ। ঠিক তখনই রিয়ার ফোনটা বেজে উঠল। সরি গাইস, আমাকে একটা আর্জেন্ট কাজে বেরিয়ে যেতে হবে। সে কি, আমি তোকে এখানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে রেখেছিলাম, আর তুই বলছিস চলে যাবি? সরি, আর আজ আমাকে যেতেই হবে। তবে সময় পেলেই আমি আবার চলে আসবো। ওকে, বাই শ্রীমন্তী, বাই অয়নদা। এই বলে রিয়া ওখান থেকে বেরিয়ে গেল। এদিকে মল্লিক ম্যানশনের সামনে হাঁটু মুড়ে বসেছিল সূর্য। কে জানে বাবা এতক্ষণ ধরে ভেতরে কি করছে। কোথায় দাদুকে চটজলদি ম্যানেজ করে নেবে তা নয়। ঠিক তখনই দরজা খুলে বিজয়ীর হাসি নিয়ে বেরিয়ে এলেন সূর্যর বাবা পঙ্কজ মল্লিক। বাবা, কি কথা হলো ভেতরে? দাদু কি ক্ষমা করেছে আমাকে? হ্যাঁ, কিন্তু আমি তোমার উপর এখনও রেগে আছি সূর্য। দাদুর কথার ওপরে তোমার কথা বলা উচিত হয়নি। বাবা যখন বললেন যে ওই টিমটা শ্রীমন্তী লিড করবে, তখন কেন তুমি ওনার এগেনস্টে কথা বললে? মনে রেখো, উনি আমাদের ফ্যামিলির হেড, তাই ওনার প্রতিটা সিদ্ধান্তকে আমাদের রেসপেক্ট করা উচিত। আই এম সরি বাবা, আমি খেয়াল রাখব এমন ঘটনা যাতে আর না ঘটে। সূর্য, ওই প্রজেক্টটা নিয়ে চিন্তা করো না। শুধু একটা কথা মাথায় রেখো, আগামীকাল তোমার দাদু শিলিগুড়ি যাচ্ছেন।
উনি বেরোনোর আগে আমাদের একবার ওনার সাথে দেখা করতে হবে, বুঝেছ? ওর বাবার কথার আসল মানেটা বুঝতে অসুবিধা হলো না সৌর্যর। এদিকে অয়ন আর শ্রীমন্তী যে যার নিজের ঘরে শুয়েছিল। শুয়ে থাকলেও শ্রীমন্তীর ঘুম আসছিল না, ভীষণ একা লাগছিল ওর। অয়নের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল শ্রীমন্তীর। কিছু একটা ভেবে শ্রীমন্তী বিছানা থেকে উঠে ধীর পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে অয়নের ঘরের দিকে এগিয়ে গেল। অয়ন হঠাৎ করে দরজা খুলতেই ঠিক সামনে শ্রীমন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখল। তুমি এখানে? কিছু দরকার আছে? অয়নের প্রশ্ন শুনে শ্রীমন্তী যেন ভাষা হারিয়ে ফেলল। আসলে আমার রুমের লাইটটা জ্বলছে না। ও এই ব্যাপার, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। থাক, তার আর প্রয়োজন নেই। আজ শ্রীমন্তীর হলোটা কি? ও এমন বিহেভ কেন করছে? অয়ন কনফিউজড হয়ে গেল। ওর কনফিউশন দেখে শ্রীমন্তী নিজের কথাটা এক্সপ্লেন করে বলল, মানে আজকের রাতটা আমি এ ঘরেই শুয়ে পড়ছি। আচ্ছা বেশ, তুমি তাহলে এ ঘরে শুয়ে পড়ো, আর আমি তোমার রুমে চলে যাচ্ছি। অয়নের কাছে এই জবাবটা আশা করেনি শ্রীমন্তী, তাই ও বলল, থাক ছেড়ে দাও, আমি তোমাকে কোনো অসুবিধায় ফেলতে চাই না। তুমি শুধু শুধুই চিন্তা করছো শ্রীমন্তী, সামান্য একটা বাল্ব ঠিক করতে হবে তো, এ আর এমন কি অসুবিধা? আমি বাল্বটা চেঞ্জ করে তোমার রুমের সোফাতে শুয়ে পড়ব। থাক, বাদ দাও। অয়ন কনফিউজড হয়ে শ্রীমন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সে কি, বাল্বটা ঠিক করতে হবে না? ঘুমানোর সময় তো আর আমি আলো জ্বালিয়ে রাখব না। এনিওয়ে, তুমি শুয়ে পড়ো। এই বলে শ্রীমন্তী দ্রুত পায়ে নিজের ঘরে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দুজনে ঝটপট রেডি হয়ে নিল। বাড়ি থেকে বেরিয়ে অয়ন আজ নিজের নতুন বাইকে শ্রীমন্তীকে অফিসে পৌঁছে দিল। ওকে ড্রপ করে অয়ন টার্ন নিতে যেতেই একটা গলা পেয়ে দুজনেই ঘুরে তাকাল। আরে অয়নদা, বউকে বাইকে করে অফিসে ছাড়তে এলে যে? আমি তো ভাবলাম নতুন স্পোর্টস কারে বসিয়ে অফিসে আনবে। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম এখন থেকে হয়তো নতুন গাড়িতে শ্রীমন্তী দিয়ে অফিসে যাওয়া আসা করবে। তীব্র ঘৃণা ভরা গলায় কথাগুলো বলতে বলতে ওদের দিকে এগিয়ে এলো দিশা মল্লিক। আই থিঙ্ক অত দামি গাড়ি রেন্টে নেওয়ার মতো টাকা ফুরিয়ে গেছে অয়নদার, রাইট? অয়ন বরাবরের মতোই দিশার কথাটা শুনেও না শোনার ভান করল। সানরাইজ টাওয়ারে ওর ফ্ল্যাটের পার্কিংয়ে ওই গাড়িটা এখনও রয়েছে, কিন্তু দিশাকে সে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন দেখল না। অয়ন চুপ করে থাকলেও শ্রীমন্তী কিন্তু দিশার টিপ্পনি শুনে নিজের দিন শুরু করতে একেবারেই রাজি ছিল না। আচ্ছা দিশা, তোর লজ্জা নেই? তুই কি আবার ঘাড় ধাক্কা খেয়ে এখান থেকে বিদায় নিতে চাস? ঠিক যেভাবে সেদিন তোকে আর সৌর্যকে আমি আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। সানরাইজ টাওয়ারের থেকে ডিলটা তুই পেয়ে গেছিস বলে এত উঠছিস, তাই না? কিন্তু শ্রীমন্তী দি, তুই কি এটা জানিস যে দাদু তোকে এই প্রজেক্টটা থেকে বের করে দিয়েছেন? দিশার কথা শুনে শ্রীমন্তী স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারছিল না এটা কি করে সম্ভব। গতকালই তো ও ডিলটা জিতে দাদুকে খুশি করল, তাহলে আজ কেন হঠাৎ করে এই প্রজেক্ট থেকে দাদু ওকে সরিয়ে দেবেন? তবে অয়ন খুব একটা অবাক হল না। সে মনে মনে ভাবল, এমন কিছু একটা যে ঘটতে পারে আমি আগেই অনুমান করেছিলাম। শ্রীমন্তীর দাদুকে কনভিন্স করার জন্য সৌর্য আর পঙ্কজবাবু যে কোনো সীমা অতিক্রম করতে পারে। এদিকে দুশ্চিন্তায় শ্রীমন্তীর বুকের ভেতরটা যেন শুকিয়ে যাচ্ছিল। বোকা কোথাকার, একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিস শ্রীমন্তীদি। বাস্তবে ফিরে আয় এবার। এসবের মানেটা কি? আমাকে এখনই দাদু ভাইয়ের সাথে একবার দেখা করতে হবে। কোথায় তিনি? শ্রীমন্তীর প্রশ্নের জবাব দিশা নয়, সৌর্য দিল। গম্ভীর গলায় বলল, দাদু তো শিলিগুড়ি গেছেন। বলছিলেন কাজের চাপে একটু বেশি স্ট্রেস হয়ে গেছে, তাই একটু বিশ্রাম প্রয়োজন। ও ভালো কথা, যাওয়ার আগে দাদু সানরাইজ টাওয়ারের ওই প্রজেক্টটার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, তাই তুইও বরং বাড়ি গিয়ে একটু বিশ্রাম নে। দাদু ভাই কিসের ভিত্তিতে এমনটা করলেন? এ কিছুতেই হতে পারে না। কিসের ভিত্তিতে? আই গেস তুই ভুলে গেছিস। এনিওয়ে, মনে করিয়ে দিচ্ছি, আমি সৌর্য মল্লিক, মল্লিক ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। ভবিষ্যতে এই বংশ, এই পরিবার, এই কোম্পানিকে আমিই এগিয়ে নিয়ে যাব। আমার ইশারাতে ভবিষ্যতে সব কাজ চলবে, আর দাদু এই ভবিষ্যৎটাই দেখতে পেয়েছেন। তার ভিত্তিতেই এই প্রজেক্টটা আমি পেয়েছি। আর ইউ স্যাটিসফাইড নাও? অয়ন যেহেতু মল্লিক পরিবারকে খুব ভালো করে চেনে, তাই ও জানে যে সৌর্যের মিষ্টি কথায় সুবীরবাবু সহজেই গলে গিয়ে নিজের যে কোনো সিদ্ধান্ত বদলে ফেলতে পারেন। তাই অয়ন খুব একটা আশ্চর্য হলো না। অয়নদা, তোমার জানার দরকার নেই বুঝি যে
ঠিক কিভাবে তোমার বউ সানরাইজ টাওয়ারের সাথে গতকাল ডিলটা ফাইনাল করে এলো? শ্রীমন্তীর এই অপমান কি মুখ বুজে মেনে নেবে অয়ন, নাকি শ্রীমন্তীর সম্মান রক্ষা করতে আসল সত্যিটা সকলকে জানিয়ে দেবে ও? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।